২৪ ঘন্টায় আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর বাইরে কালো মেঘ, বৃষ্টি, রথের আমেজ তো রয়েছে, তার মধ্যে ফুটবল উন্মাদনা চরমে উঠছে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়, তারপর আজ জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে কলকাতা ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ইস্ট বেঙ্গল। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই মাঠ কাঁপাবে দুই টিম। আমাদের সঙ্গে রয়েছেন দুই এক্সপার্ট, একটু আপনাদের সঙ্গে আলাপ করি দিই। আমার সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস এবং গৌতম সরকার। এই নিয়ে আলোচনা করব। শুরু করছি কিক অফ। গৌতম দা, আর কিছুক্ষণের অপেক্ষা, বাইরে কালো মেঘ পুরো একেবারে। এটা তো স্বাভাবিক চিত্র আমাদের, আর রথের দিন বৃষ্টি হয়ই বদলে, এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলাম। কিন্তু এই বৃষ্টি ভেজা মাঠে খেলার যে খানিকটা ব্যাহত হয়, মানে খেলা ব্যাহত এই কারণে শুকনো মাঠে, হ্যাঁ শুকনো মাঠে যে খেলার যে একটা যে মানে পাসিং ফুটবল বা আরও বৈচিত্র্যময় ফুটবল যেটা আমরা দেখতে ভালোবাসি, হয়তো বৃষ্টি মাঠে খানিকটা মানে অসুবিধা হয়, কিন্তু বৃষ্টি মাঠে আমরা সবসময় খেলে অভ্যস্ত। তো আজকে নিঃসন্দেহে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে অনেক বেশি গোলের ব্যবধানে জিতেছে, যোগ্য দল হিসেবে 7-8 গোল হারিয়েছে টালিগঞ্জকে। আজকেও আমি মনে করি যে ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ আমি মুহূর্তে বলতে পারি, অনেক সময় পেয়ে গেছে দলটাকে আবার ঠিকভাবে একটু তৈরি করে দেবে। আজকে যা মোটামুটি যা টিম লিস্ট যা দেখছি, তাতে মনে হচ্ছে সার্থক এসছে, বুনন্দ সিং বলেছেন, 2-3 জন চেঞ্জ হয়েছে। আমি সেটা একটু বাদেই দেখাবো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ কিন্তু আজকে অনেক বেশি আমি মনে করি। না কিন্তু দীপেন্দ্রদা, যাই হোক না কেন, মানে 7 গোল আগের বার, কিন্তু বিনও কিন্তু একটু হলো সমীহ করছে জর্জ টেলিগ্রাফ। মানে একদম হেলাফেলা একতরফা ম্যাচ এরকম তো হবে না। জর্জ টেলিগ্রাফ সবসময় বড় দলকে একটা ফাইট দিয়েছে সারা, মানে যতদিন ফুটবল হচ্ছে কলকাতা মাঠে, কলকাতা লিগের খেলায় জর্জ সবসময় একটা টিম করে, যেটা ভালো টিম। আচ্ছা, আমি একবার চূড়ান্ত একাদশ ইস্ট বেঙ্গলের টিম যা এখনো পর্যন্ত যেরকম বলছিলেন যে কিছুটা চেঞ্জ হয়েছে, এখনো পর্যন্ত যা আছে সার্থক দলুই, আদিত্য পাত্র এসছেন, বাথালা সুনীল এসছেন এখনো পর্যন্ত, জেস্টিন টিকে, থনিক্কারা, তন্ময় ঘোষ এসছেন, আমিন সিকে, নসিব রহমান, শ্যামল বেসরা, পুরন সিং, খাম্বিম মাম রয়েছে, আর চাকু মান্ডি এসছেন এখনো পর্যন্ত। আচ্ছা, আমি জর্জ টেলিগ্রাফে দেখি, তারপর তোমার কাছে আসছি। জর্জ টেলিগ্রাফে কেশবচন্দ্র ধারা রয়েছেন, মহান সরকার খেলছেন আজকে, রাকেশ কর্মকার, অমিত এক্কা, দেবান্ন চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী, সৌরিশ লোথ চৌধুরী, সুমিত দাস, রাজেন ওরাও, আকাশ মুখার্জি, জুয়েল আহমেদ মজুমদার। হ্যাঁ, সুমিত দাস, রাজেন ওরাওদের দিকে নজর থাকবে আজকে। কেন, আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে ইস্টবেঙ্গল নিজের মাঠে খেলবে, এটা এক্সট্রা বেনিফিট বলছো, কিন্তু এদের চাপও তো, বেনিফিটের সাথে চাপও আছে। মাঠ, তবে গৌতমদা যে কথা বললো যে আজ থেকে আগের দিনের মাঠের থেকে আজকের মাঠের অনেক তফাৎ। ইস্টবেঙ্গল মাঠ অনেক ভালো এবং সুন্দর, কিন্তু নিজের মাঠে মানে দর্শক এত গায়ের কাছে থাকে, এটা একটা নতুন খেলোয়াড়দের কিভাবে চাপ নিতে পারে সেটা একটা দেখার আছে। তবে জর্জ টেলিগ্রাফের কোচ গৌতম ঘোষ, যে টাটা ফুটবল একাডেমির প্রাক্তন খেলোয়াড় এবং ভালো কোচ, জুনিয়রদের নিয়ে অনেক ভালো কাজ করেছে, সেহেতু একটা ফাইট হবে। কিন্তু আজকে ম্যাচ অত সহজে ইস্টবেঙ্গল, আর নিজের মাঠে খেলা তো দর্শক প্রচুর আসবে আজকে, রথের দিন মাঠ ভর্তি। কিন্তু নিজের মাঠে তো একটা কনফিডেন্সও তো থাকে না, ডেফিনেটলি বিরাট। দেখো, মানে দর্শক হচ্ছে ইটস এ গ্রেট পার্ট অফ মোটিভেশন, গ্রেট মানে দর্শক বেশি থাকাটাও একটা মোটিভেশন, বিরাট অঙ্গ, প্রেরণা। যে আমরা বলি এই যে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে যায়, দর্শকরা এত আনন্দ করে, উদ্বেলিত হয়ে যায়, তার মানে সেখানেও কিন্তু একটা খেলোয়াড়দের তাগিদ থাকে যে আমাকে ভালো খেলতে হবে, আমাকে ভালো করতে হবে, আমরা ভালো খেললে আমাদের নিয়ে হয়েছে হবে। এখানেই বোধহয় দেখো কোথাও গিয়ে ক্রিকেটের সাথে একটা ডিফারেন্স, ক্রিকেটে দর্শকদের চিৎকার অনেক সময় একটা ক্রিকেটারদের উপর এক্সট্রা প্রেসার ক্রিয়েট করে, কিন্তু এখানে একদম উল্টো, একদম উল্টো। যত বেশি দর্শক চিল্লাবে তত বেশি দারুণ। দিবেন্দু বলছিল আজকে একটা অ্যাডভান্টেজ আমি মনে করি, অবশ্যই বলে অ্যাডভান্টেজ। চাপে থাকার মানে আমি ছোট করছি না, কারণ আমি প্রথমেই বলেছি যে কোনো দলকে ছোট করার জায়গা নেই, সবাই কিন্তু যোগ্যতা নিয়ে এই ক্যালকাটা প্রিমিয়ার লিগ খেলছে। তো কাজেই জর্জের যা গত 2 ম্যাচে, একটা ম্যাচ হেরেছে, পুলিশের কাছে জিতেছে, আর পিয়ারলেসের কাছে হেরেছে, তো 1-0 ছিল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে জর্জের টিম খুব নতুন ছেলেদের নিয়ে একটা দারুণ একটা উদ্যম নিয়ে, যেটা গৌতমের কথা বলছিল, গৌতম খুব দক্ষ কোচ। কিন্তু মানে একেবারে এইটুকু আমি বলতে পারি যে ইসমনের যা খেলা দেখেছি, বা ইসমল যে সময়টা বললাম,
এই দলগুলো কি বড় দলগুলো সাথে অন্য দলের তফাতে আমি আসছি না, কিন্তু একটা সুযোগ, এই যে 7 দিন সময় পেয়ে গেল, এই যে আজকে চেঞ্জ হলো, এই যে আজকে সুন্দর সিংকে এনেছে, আজকে সার্থককে এনেছে, তো আজ এই চাকুকে এনেছে, চাকু মান্ডি আগের ম্যাচ খেলেনি, তো এইগুলো ডেফিনেটলি এই যে খানিকটা চেঞ্জ করেছে, এতে তো একটা শক্তি বৃদ্ধির একটা জায়গা, এটা মানে 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 এমনিতেই প্রকাশ পায় যে ইস্টবেঙ্গল অনেক মানে শক্তিশালী দল হিসেবেই আজকে কিন্তু মানে জর্জের মুখোমুখি হবে না। কিন্তু দীপেন্দুদা, এই যে শক্তিশালী দল ঠিকই নিঃসন্দেহে, কিন্তু এই যে 7-1 গোলে জয়, কোথাও গিয়ে ওভার কনফিডেন্স থাকবে না তো? না না, দেখুন আজকে যে জায়গাটায় চেঞ্জ এসছে, কোথায় ডিফেন্সে কিন্তু চেঞ্জেস এনেছে কোচ, মানে আগের দিনের ম্যাচ দেখে, এবং তারপরে যেটা গৌতমদা বললেন যে 7 দিন টাইম ইস্টবেঙ্গল কোচ পেয়েছে দ্বিতীয় ম্যাচ খেলতে, এবং সে বেশ কিছু কিন্তু লুপ হোলস ছিল, হ্যাঁ হ্যাঁ, সেই ডিফেন্সিভ যে ল্যাক্সগুলো সেগুলোকে কিন্তু রিকভারি করার চেষ্টা করেছে। দেখুন যেটা চেঞ্জ এনেছে ডিফেন্সেই এনেছে, দুজন খেলোয়াড় ডিফেন্সে এনেছে, এবং ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ড কিন্তু খুবই শক্তিশালী। এখনও সায়নের মতো প্লেয়ার বাইরে বসে আছে, আজকে খেলছে না প্রথম থেকে। সুব্রত মুর্মুর মতো খেলোয়াড় বাইরে বসে আছে, ও পরে নামবে। ইস্টবেঙ্গল অ্যাটাকিং অনেক শক্তিশালী, এবং তাতে ভ্যারিয়েশনও অনেক বেশি। অন্যান্য কলকাতা লিগের আমি অন্যান্য যে কোনো টিমের থেকে ইস্টবেঙ্গলের অ্যাটাকের ভেরিয়েশন অনেক ভালো, অনেক বেশি আর কি। সুব্রত মুর্মু একরকম, জেসিম টিকে আর একরকম। সায়ন আসার পরে গতি বাড়বে টিমের সেকেন্ড হাফে, সেই জায়গায় ইস্টবেঙ্গল অ্যাটাক অনেকটা ভালো। ডিফেন্সটা যে সমস্যাটা হচ্ছিল সেইটাকে জন্য সার্থকগুলোই একজন আইএসএল খেলোয়াড়, অনেক দিন ধরে খেলেছে আইএসএলের, ওর সেই প্রমাণ করার তাগিদ থাকবে ডিফেন্সে, যে আবার আমি ভালো খেলে ইস্টবেঙ্গলের আইএসএল টিমে আমায় ঢুকতে হবে। সেই জায়গায় ইস্টবেঙ্গল এই চেঞ্জেসটা এনেছে। না, আমি তো গৌতমদা একটু যদি কম্পেয়ার করি, তুলনায় জর্জের অ্যাটাকার ডিফেন্সে কি মনে হচ্ছে তোমার? না, দুটো সব বিভাগে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে আছে, কিন্তু ছোট করছে, আবার দুটোতে এগিয়ে রাখছি, কিন্তু জর্জের ছেলেদের কাছেও কিন্তু, ওদের কাছেও কিন্তু আজকে একটা দারুণ একটা মানে চ্যালেঞ্জ এই অর্থে যে এই ম্যাচগুলো থেকে কিন্তু যে আমাদের জীবনে হয়েছে, দীপেন্দু এক কথাই বলবে যে আমরা ওই ম্যাচগুলোর জন্য মুখিয়ে থাকতাম, মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান এদের সাথে কবে খেলবো, কাজে সেদিক থেকে এরাও কিন্তু যথেষ্ট কিন্তু মন প্রাণ ঢেলে একেবারে একাত্ম। আমি তো একদম টেকনিক্যালি জানতে চাই নির্দিষ্টভাবে যে জর্জের কোন জায়গাগুলো একটা পসিবিলিটি থেকে যাচ্ছে। না, জর্জের আমি ফার্স্ট ম্যাচ মোটামুটি যে জিতেছে অস্বীকার করার নেই, সেকেন্ড ম্যাচটা কিন্তু জর্জ খেলতে পারেনি। কেন মনে হয়? মানে কেন মানে তোমার কোন জায়গায় নড়বড়ে লেগেছে? নড়বড়ে লেগেছে, ডিফেন্স বলো, মিডফিল্ড বলো, ঠিক কোঅর্ডিনেশন, সেই কম্বিনেশন বা সেই মানে ওভারঅল বলছো তো? ওভারঅল আমি বলছি, তো কাজেই সেদিক থেকে ওরাও খানিকটা ম্যান অফ নিশ্চয়ই করেছে, কিন্তু যেটা আমি অন্য সেন্সে বলছি, অন্য মানে দৃষ্টিভঙ্গি দিয়ে, যে এই ম্যাচগুলোর জন্য কিন্তু এই সমস্ত খেলোয়াড়রা কিন্তু মুখে, আমি খুব জুনিয়র দল দিয়ে আমি যদি ভুল না বলি, খুব নতুন ছেলেদের নিয়ে কিন্তু জর্জ তৈরি হচ্ছে, এবং এখানে কোচের একটা বিরাট ভূমিকা আছে, গৌতম ঘোষের, কারণ ভুললে চলবে না, এই জর্জ কিন্তু অতীতে অনেক খেলোয়াড় দিয়েছে, এটা তোমাদের আমাদের জানতে হবে। সেই শাহু মেহরওয়াল থেকে আরম্ভ করে মোহনজন ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, অলোক মুখার্জির মতন খেলোয়াড়রা এই জর্জ থেকে খেলে তারা আগামী দিনে মানে পরবর্তীকালে তারা দেশের হয়ে, বাংলার হয়ে দাপটের সঙ্গে খেলছে বহু বছরে। কাজেই জর্জের একটা ঐতিহ্য আছে, যেটা দীপেন্দু বারেবার বলছে, তো কাজেই সেই ঐতিহ্য বহন করেই আমি বলতে চাই যে যে ছেলেরা আজকে খেলবে, আমার মনে হয় তারা কিন্তু একটা মানে অন্য একটা উদ্যমে কিন্তু তারা আজকে। কিন্তু তুমি দেখো গৌতমদাও কিন্তু স্বীকার করে নিচ্ছে যে কোনো জায়গাগুলো নড়বড়ে আছে, কিন্তু আমি পার্টিকুলার যদি জানতে চাই, ইস্টবেঙ্গল থেকে কিন্তু পিছিয়ে রয়েছে জর্জ এখনো পর্যন্ত, ধারে ভারের কথা যদি আমি বলি, ফলে সেক্ষেত্রে উদ্যমটাই হচ্ছে এখন বড় মানে ভরসা জর্জের কাছে, এবং মাঠে লড়াইটা বড় বড়, তারপর বৃষ্টি, শেষ কথা লড়াই। একটা যে বিষয়টা আছে, যেটা কালকেও আমরা বলেছি, যে আমরা মোহনবাগানের অত শক্তিশালী টিমের এগেনস্টে রেনবো, কিন্তু মানে শুধু 5 মিনিটের ব্যবধানে পরপর দুটো গোল করলো, এবং সারা ম্যাচটা একটা সেকেন্ড হাফে অসাধারণ লড়াই দিল। যে কথা গৌতমদা বললো, আমি বলবো এইসব ম্যাচ আমাদের যে ছেলেরা জর্জের হয়ে খেলবে তাদের কাছে একটা নিজেকে প্রমাণ করার ম্যাচ, মানে এই ম্যাচ এটা জর্জের কাছে প্রমাণ করার ম্যাচ, এবং সে এখান থেকে উঠে আসবে আগামী দিনে। ঠিক ঠিক। আমি আলোচনায় ফিরে আসবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ছোট করে একটু ফর্মেশনের দিকে যাবো। দীপেন্দুদা, কি মনে হচ্ছে ফর্মেশনের যা এখনো পর্যন্ত আমাদের হাতে এসেছে? ইস্টবেঙ্গল 4-3-2-1 এরকম, মানে ওরকমই, মানে এখন ফর্মেশনটা তো একটা
মানে সিস্টেম মাত্র, কিন্তু তাও ইজমল যে ফরমেশন খেলছে 4-1-3-2 এইভাবে 4-1-3-2। তবে এই আমরা যেরকম ব্রেকে আলোচনা করছিলাম যে কোনো দলই ছোট নয়, অঘটন ঘটিয়ে দিতে পারে যে কোনো দলই। হ্যাঁ, অঘটন বলাটাও হ্যাঁ, অঘটনও বলাটা হচ্ছে ইয়ে করা, মানে আমি এক্স্যাক্টলি মানে যে যাদের সাফল্য তাকে ছোট মানে করার যাক সেটা না, অঘটন তো আমরা বলেই থাকি। কিন্তু নিঃসন্দেহে আজকে জর্জের যারা খেলবে যে ছেলেগুলো, যে মানে দু একজন ছেলেকে সুমিত, রাকেশ, এদেরকে চিনি বলে বলছি, তারপর ওই ছেলেটা ওই যে দেবান, এরা কিন্তু যথেষ্ট প্রতিভাবান, শুধু না এদের সম্ভাবনা মানে প্রবল। তো কাজেই এরা মানে এদের খেলাটা আরও অন্যদের বলে না যে টিমে যে কি প্লেয়ার বলি, টিমের সেরা খেলোয়াড়দের বলি, তার একটাই কারণ হচ্ছে যে তাদের থেকে অন্যরাও উদ্বুদ্ধ হয়, তারাও চার্জ হয়। তো সেই দিক থেকে আজকে জর্জ কিন্তু আমি বলছি না জর্জকে হেলামেলা করতে বা জর্জকে খাটো করে দেখার কোনো জায়গা আছে, কিন্তু জর্জের ছেলেরাও কিন্তু ওদের কাছে কিন্তু আজকে একটা বিরাট একটা মানে জায়গায় যাওয়ার একটা বিরাট সুযোগ, এটা একটা প্রমাণ করার জায়গা। এর থেকে বড় প্ল্যাটফর্ম বোধহয় হয় না, আমি প্রমাণ করছি এটা। আমি কেন বলছি ইস্টবেঙ্গলের কথাটা, যেহেতু এই কতগুলো খেলা যে হয়ে গেল, তাতে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ থেকে যে খুব বড় ম্যাচ যিনি জিতেছে বলি না, এই যে ইস্টবেঙ্গলের খেলার মধ্যে যে একটা যে একটা অ্যাগ্রেসিভ বা জেতার যে খিদে একটা সমবেতভাবে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আজকের এই চেঞ্জেস কিছু এই যে ইস্টবেঙ্গলে, তার মানে বোঝা যাচ্ছে মানে ডার্বির আগে একটা কিন্তু এটা প্রিপারেশন ম্যাচ হিসেবে ইস্টবেঙ্গল দেবে, এবং সেখানে যদি জর্জ আটকে দিতে পারে বেঙ্গলকে, তাহলে কিন্তু এটা বড় সড়ো জয় জর্জের ক্ষেত্রে হবে। ডার্বি আমার মনে হয় 13 তারিখ। তার আগে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ড্র করেছে, এটা একটা খুব ম্যাটার করে যে ইস্টবেঙ্গল কি করছে মোহনবাগান দেখে, মোহনবাগান কি করছে ইস্টবেঙ্গল দেখে। সেখানে মোহনবাগান দুটো ড্রয়, ইস্টবেঙ্গল আরও বেশি উজ্জীবিত হয়ে খেলবে, এটা আমরা দেখি জর্জের কাছে এটা একটা এক্সট্রা চ্যালেঞ্জ। আমরা আরেকটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আর খেলারও সময় হয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, সঙ্গে থাকুন। আমরা সরাসরি মাঠে যাওয়ার আগে একেবারে শেষ মুহূর্তের গোটা বিষয়টা করে নিই। আমরা অঙ্কের কথা বলছিলাম এবং আমরা যেরকম আলোচনা করছিলাম যে গৌতম ঘোষ কিন্তু ভালো অঙ্কটা কষেন, ফুটবল অঙ্কটা ভালো, এবং আমরা এটা বলছিলাম যে এই জর্জ কিন্তু দুটো বড় দলকেই বরাবর চাপে রেখেছে, তাই তো? একদমই, মানে জর্জে গৌতমদার যেটা বললো, গৌতমদা আমি একটু আগে বলছিলাম যে টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসেছে, আর সেখানে টাটা যে শিক্ষাটা পেয়েছে, তার সাথে হাবিব স্যার, পিকে স্যার, চুনি স্যারের মতো লোকেরা টাটা ফুটবল একাডেমিতে তখন ছিল। আর তারপরেও গৌতমদার কোচিং স্টাইলটাও ভালো, এবং আজকে দেখবে অনেকটা আমার যেটুখানি মনে হয় মানে ফরমেশন যাই দিক 4-5-1-এ জর্জ টেলিগ্রাফ খেলবে, এটা আচ্ছা 4-5-1-এ খেলবে। মানে এইটার একটা এটার তুমি পুলিশের সাথে যে খেলাটা, এটার সাথে এটার তো একেবারে অন্যরকম ভাবে করতে হবে, কারণ গৌতম ঘোষ কিন্তু নজর রেখেছিলেন, কারণ বড় প্রতিপক্ষের সাথে খেলা তো অবশ্যই। এটা তো ওরা তো সেইভাবেই ওরা দল সাজায়, সেভাবেই দলের শক্তিটাকে ওরা সেভাবে আনে, খেলা দেখি আজকে। এবং ইস্টবেঙ্গল কোচ বারবার বলেছে যে তারা খুব হালকাভাবে নিচ্ছে না, কিন্তু অবশ্যই এটা বলতে বাধ্য, যে কোনো বড় দল বলছে না, এখন বড় দল বলে কিছু নেই। তো আমাদের সাম্প্রতিক রেজাল্ট বলে দিচ্ছে, গত কয়েকটা ম্যাচে মোহনবাগান হেরে গেল, মোহনবাগান ড্র করলো দুটো পরপর, এগুলোতে প্রমাণ হয় যে ছোটো করার কোনো জায়গা নেই আজকে। কিন্তু আজকের যে ম্যাচটা, যেটা গৌতম অবশ্যই সেইভাবেই দলকে সাজাবে, যে প্রথমেই একবারে যে যাতে চাপে না পড়ে টিমটাকে যাতে সংঘবদ্ধভাবে খেলতে পারে এবং সেইভাবে লড়াই করতে পারে, সেই জায়গাটা ডেফিনেটলি ওরা অবস্থা বুঝে ব্যবস্থা করবে। আমার যেটুকু মনে হয়, আমি আমার মানে সামান্য যে বোধ আমি সে থেকে বলছি যে জর্জ কিন্তু একেবারে পুরোপুরিভাবে লড়াইয়ে থাকবে, এবং কোনো মতেই তারা কিন্তু মানে একেবারে না লড়াই করে হেরে বাড়ি ফিরবে না, এটা আমি বলতে পারি। কিন্তু দেখো, যদি আজকে ইস্টবেঙ্গল আটকে যায় তাহলে কিন্তু ডার্বিটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। মানে এখন আজ যদি ইস্টবেঙ্গল বেরিয়ে যাবে ভীষণ অনেক একতরফা, কারণ ধারে ভারে অনেকটা এগিয়ে যাবে ইস্টবেঙ্গল। টিমটা ইস্টবেঙ্গল আমার মনে হয় জেতার জায়গাতেই থাকবে, ধারে ভারে এগিয়ে থাকলেও ডার্বি পুরো আলাদা, ডার্বি আলাদা, কে জিতবে কেউ বলতে পারে। তুমি বলছো যে এই মানে এই যে খেলাগুলো হয়ে গেল, এর সাথে ডার্বির কোনো কিছু তুমি রাখতে চাইছো না, ডার্বি একেবারে আলাদা, একদম ডার্বির দিনই নিশ্চিত হয়ে যায় যে তার দলের সে ছেলেদের তার কি মানসিকতা, তার
কি মানে শারীরিক সমস্ত কিছুগুলো ম্যাটার করে কিছু, সেই দিনই সেটা প্রমাণ হয়। আজকে কিন্তু ইস্টবেঙ্গল, আমি আবার বলছি, এটা কিন্তু আমি খুব পরিষ্কারভাবে বলছি, ইস্টবেঙ্গল কিন্তু মানে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের আজকে। কিন্তু তুমি এটা তো অস্বীকার করতে পারো না, ডার্বির আগে যখন ইস্টবেঙ্গল খেলতে নামছে তখন সমর্থকদের আলাদা নজর থাকছেই। না, এই মাঠের একটা ব্যাপার আছে, ইস্টবেঙ্গলকে তাড়াতাড়ি গোল তুলে নিতে হবে। যদি তাড়াতাড়ি গোল না হয়, এই যে দর্শকের চাপ যেটা অ্যাডভান্টেজ আছে সেটাই ডিসঅ্যাডভান্টেজ হবে তখন, যদি তাড়াতাড়ি গোল না হয়। তখন দর্শক একটা চাপ তৈরি হতে শুরু করবে, যত ম্যাচ গড়াবে তত সমর্থকদের চাপ শুরু হবে। তাই তাড়াতাড়ি ইস্টবেঙ্গল গোল করলে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচও ভালো ব্যবধানে জিতবে। মানে তুমি এটা বলছো ফার্স্টে, আমি দু দলের ক্ষেত্রেই বলছি, যে দল ফার্স্টে গোল করবে উল্টো দিকে হলে একটু হলেও বিষয়টা একটা এগিয়ে থাকার একটা ব্যাপার থেকে যেতে পারে, তাই তো? সেটা ঠিক না, মানে হয়তো অ্যাডভান্টেজ থাকে ডেফিনেটলি, যে দল এগিয়ে যায় গোল করে সেই দলের ক্ষেত্রে আরও গোল করার তাগিদ থাকে, আরও ভালো করার তাগিদ, সেটা ঠিকই। ঠিক একই সাথে বিপক্ষ দলেরও যারা হারছে, যারা মানে বিজিত হয়ে আছে, তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করে মরিয়া হয়। যখন ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলছে তখন তো একটু হলেও ভাবনাটা অন্যরকম হবে। না, ঘরের মাঠে খেলছে বলে তো যেরকম যেটা বললো দীপু, যে যেরকম অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও কখনো কখনো হয়। কিন্তু আজকে ইস্টবেঙ্গলের নিজের মাঠে, ঘরের মাঠে খেলা মানে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এটা খুব আনন্দের খবর, কারণ এই মাঠে ওরা প্র্যাকটিস করেছে, এই মাঠে ওরা এত মাঠ চেনা যাকে, হ্যাঁ ডেফিনেটলি, এবং ঘরের মাঠ, নিজের মাঠে, এটা একটা আলাদা তো মানে মোটিভেশন আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আচ্ছা, তো খেলা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে পারে, তবে একটা লাস্ট একটা বিষয় জেনে নিই, এই যে ওয়েদার, তোমরা প্রত্যেকেরই খেলা দেখেছো, এই ওয়েদারে একটু হলেও এক দু পা এগিয়ে থেকে কারা শুরু করতে পারে বলে তোমার মনে হচ্ছে? ইস্টবেঙ্গল শুরু করবে, এগিয়ে থাকবে সবসময় এগোবে, কারণ ইস্টবেঙ্গলের, বারবার বলছি, ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড অনেক বেশি শক্তিশালী। যে কোনো টিম, মানে শুধু জস টেলিগ্রাফ না, এই কলকাতা লিগের যদি সব টিমে ধরা হয়, ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইন কিন্তু সবচেয়ে শক্তিশালী ফরওয়ার্ড লাইন। তাদের মানে ডিফারেন্ট কোয়ালিটি আছে, হেডিংয়ের যোগ্যতা বেশি, ড্রিবল করতে পারে এবং গোল করার যোগ্যতা আছে। সায়নের মতো একটা মিডফিল্ডার আছে যার অসম্ভব গতি এবং স্কিল, এবং তার সাথে ওর কনফিডেন্স, ও যেভাবে আইএসএল খেলার পরে বর্তমান যে কনফিডেন্স, লাস্ট ম্যাচটা ও নামার পরে ইস্টবেঙ্গলের যে জড়তা ছিল, 7 গোল হলো এবং সায়নকেই ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছিল এই ম্যাচে। সেই ইস্টবেঙ্গলের অনেক বেশি অপশন আছে, অনেক বেশি ভেরিয়েশন আছে, যেটা বলি পেনিট্রেশন, মানে এই ভেরিয়েশনের দিক থেকে কি জর্জ টেলিগ্রাফ একটু হলে পিছিয়ে বলছো? ডেফিনেটলি না, পেনিট্রেটিভ যে ক্ষমতাটা, যেটা মানে যে শক্তিটা, যে ভেদ করে যাওয়া, মানে ভেদ করার তো আর মুখে বললে হবে না, খেলে করতে হবে। ডেফিনেটলি। তো কাজেই জর্জের অ্যাটাকটা কি বলছো তুমি, কোন দিক থেকে একটু হলেও? জর্জের অ্যাটাক বলতে মানে পুলিশের সাথে যদি খেলাটার সাথে আমি কম্পেয়ার করি, তফাৎ তো আছে এই মুহূর্তে। আজকে যদি একটা আলাদা ভালো খেলেছিল, আগের ভালো খেলেছিল, হ্যাঁ ভালো খেলেছিল, কিন্তু আজকে যদি মানে একেবারে কি বলবো, একটা অন্যভাবে যদি জ্বলে ওঠে, একটা অন্য জর্জ টেলিগ্রাফ যদি আজকে মানে আমরা দেখি, তাতে আশ্চর্য কিছু নেই। কিন্তু মানে তুমি বলছো জর্জ টেলিগ্রাফ যা আছে আজকে ইস্টবেঙ্গলকে আলাদা হলে তাহলে একটু অন্য জর্জ টেলিগ্রাফ হতে হবে, একদম তাই তো? সেক্ষেত্রে যদি আমি ডিফেন্সের কথা বলি, সেটা ডিফেন্সটাকে স্ট্রং রেখেই জর্জ অ্যাটাকে আসবে, কাউন্টার অ্যাটাক। জর্জের দুজন উইঙ্গার খুব ভালো, যাদের স্পিড অনেক আছে, কন্ট্রোলও ভালো। ওইটাকেই গৌতম দা ইউজ করবে, যে ডিফেন্সটাকে স্ট্রং করে কাউন্টার অ্যাটাকে যাবে। কেন এই ইস্টবেঙ্গল মাঠে যদি ওপেন ফুটবল খেলতে যায়, তাহলে রেজাল্ট ওরকম 7-1, 8-1 হবে। আচ্ছা, সেই জায়গাটাকেই গৌতম দা, মানে এখানে ওই ওপেন ফুটবল খেলার কোনো জায়গাই নেই, এখানে অঙ্গটা একটু অন্যরকম ভাবে সাজাতেই হবে, না তো হবে না। আর মাঠে খেলা শুরু হচ্ছে, কিন্তু একটা বিষয় আমার জানতে ইচ্ছে হচ্ছে, আমি একটু এই টেকনিক্যালিটিসের বাইরে গিয়ে দেখছি, এই যে ইউরো কাপ গেল, বড় বড় ম্যাচগুলো যাচ্ছে, তার সেই সত্ত্বেও লোকে এত কলকাতা ফুটবল লিগ দেখছে, ভালোবাসছে, মাঠে দর্শক হচ্ছে, এইটা কিন্তু মানে জি24 ঘন্টা মানে একটা অন্য একটা মানে আলো এনে দিয়েছে, মানে অন্য আলো, মানে এই আলো এত মানুষ দেখছে, মানে আগে কিন্তু এটা সবসময় আমরা দেখতে পাইনি। প্রচুর মানুষের, মানে তাদের বোঝা যায় যে ফুটবলটাকে কতটা মানে একেবারে ঘরে নিয়ে চলে গেছে জি24 ঘন্টার। এটা একটা বিরাট উদ্যোগ আমি মনে করি, এবং এইটা থেকেই কিন্তু আমাদেরকে নতুন নতুন ছেলেদের কিন্তু জন্ম হবে, এবং তারা কিন্তু আরও বেশি উৎসাহিত হবে, আরও বেশি তাদের মধ্যে সেই যে দিচ্ছে শক্তি, যাই বলি, এটা একটা প্রেরণার একটা পার্ট আর কি।
তো কাজে আমার মনে হয় কলকাতা লিগের আকর্ষণ কিন্তু অনেক 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 বেশি করে কিন্তু মানে এগিয়ে গেল। একদমই ধরুন আই লিগ আইএসএল থাকতে পারে, কিন্তু কলকাতা লিগের আবেগ ভালোবাসাটা আলাদা। আর এই কলকাতা লিগ আমাদের কাছে একটা মানে কলকাতা লিগ হচ্ছে মানে ভারতবর্ষের যে কোনো একজন ফুটবল প্রেমিকের কাছে, ফুটবল খেলার কাছে একটা। এবারে সরাসরি মাঠের দিকে নজর রাখি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।